সপ্তম শ্রেণী ইতিহাসের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগের যে অনুশীলনীর 1 আর 3-এর কোশ্চেনগুলো আমরা সলভ করছি সেটা তোমরা প্রথম পার্টে পেয়ে যাবে। আর আজকে আমরা 4 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট করব। তো 4-এ কী আছে? বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। কয়ে কী আছে? মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। উত্তর: মধ্যযুগের ভারতে দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই বসবাস করতেন। কৃষিপণ্যকে ভিত্তি করে গ্রামের কারিগরি শিল্প চলত। সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। গরিব কৃষক পরিবারের নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার ও খামারের পরিশ্রম করতে হতো। সাধারণ গরিব জনগণের বসতির জন্য সামান্য কিছু উপকরণ লাগত। একটি পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই বস্তি তৈরি করে নিতে পারত গ্রামের মানুষ। ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি বা ছাল ছাইবার জন্য কিছু খড়, এতেই তারা মাথা গোজাগার ঠাঁই করে নিত। সরকারি খাজনা ও নানান পাওনা মিটিয়ে ফসলের কিছু অংশ কৃষকের হাতে থাকত। সেটাই ছিল তার রোজগার ব্যবহারের সম্বল। বছর কয়েকটা ঋতুতে কৃষক পরিবারগুলি দিন রাত পরিশ্রম করত। গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতই না। তাদের রোজগার খাবার ছিল খিচুড়ি, তাই দিয়েই সারা দিনে একবার মাত্র তারা শুকনো পেট ভরাতো। পরবার পোশাকও যথেষ্ট ছিল না। একজোড়া খাটিয়া ও রান্নার 2-1খানা বাসনই ছিল তাদের ঘর গৃহস্থালী। বিছানার চাদর ছিল একটা বা দুটো, তাই তারা পেতে শুতো, দরকারে গায়ে দিত। গরমের দিনে তা যথেষ্ট হলেও দারুণ, শীতের তাদের ভীষণই কষ্ট হতো। পালা পার্বণের আনন্দ উৎসব ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। সে যুগের খেলাধুলার মধ্যে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা। লোকগান, নাটক, জাদুঘরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। ক্ষয়ের কোশ্চেন: কবিরের চিন্তাভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয়? উত্তর: রামানন্দের শিষ্যদের মধ্যে সম্ভবত একজন ছিলেন কবির। বারাণসীতে মুসলিম জোলাহা বা তাঁতি পরিবারে পালিত হন। কবির ছিলেন চতুর্দশ-পঞ্চদশ শতকের একজন বিখ্যাত ভক্তিসাধক। ইসলামের একেশ্বরবাদের সাথে বৈষ্ণব, নাথযোগী এবং তান্ত্রিক বিশ্বাসও মিশে ছিল কবিরের ভক্তিচিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তার মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাই, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরেরই বিভিন্ন নাম। তার এই দর্শন তখনকার সমাজের হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ও বিরোধ মেটাতে খুবই সাহায্য করেছিল। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনের ঈশ্বরকে খুঁজে পাবে। তাই তার জন্য মন্দির বা মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে ছিল অর্থহীন। তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনায় গুরুত্ব ছিল অপরিসীম। তার রচিত দোহা এবং গান শুনলে বোঝা যাবে তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন। গয়ের কোশ্চেন: বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল বিশ্লেষণ করো। উত্তর: খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন প্রচার করেন তার ফলে বাংলায় বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। শ্রী চৈতন্য বাংলায় পূর্বের বৈষ্ণব ধর্মের ঐতিহ্য ও ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। জাত, ধর্ম, বর্ণ এই ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির একটি আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতকের গোড়ায় দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। চৈতন্যদেব ও তার অনুগামীরা জাতিভেদ না মানলে ও সমাজের ভেদাভেদ থেকেই গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলোকে তুচ্ছ করা যায়, এ কথা শ্রী চৈতন্য দেব জোর দিয়েই প্রচার করেন। সেকালের তুলনায় চিন্তা করলে এটাই ছিল একটা বড় সাফল্য। তবে চৈতন্য ও তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। সাধারণ মানুষের বাংলা ভাষাকে সম্মান জানিয়ে সেই ভাষাতেই ভক্তি প্রচার করেন চৈতন্যদেব। শ্রী চৈতন্যের জীবন ও বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য এই সময়ে রচিত হয়। শ্রী চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে অনেক বৈষ্ণব কবি কাব্য রচনা করেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। তার ফলে বাংলা ভাষার বিকাশের পথ তৈরি হয়। তো এখানে দেখো চৈতন্য জীবনী কাব্য কাকে বলে, এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে তোমাদের, শর্ট কোশ্চেন। ঘয়ের কোশ্চেন: বাদশাহ আকবরের দিন-ই-ইলাহি সম্বন্ধে একটি টীকা লেখো। উত্তর: 1580 এর দশকের মাঝামাঝি আকবর দিন-ই-ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেন। একসময় ভাবা হতো দিন-ই-ইলাহি বোধহয় বাদশাহ আকবরের প্রচলিত এক নতুন ধর্ম। ইসলাম ধর্মের নানা ব্যাখ্যার মধ্য থেকে তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। নানা ধর্মের গুরুদেব
গুরুদের সাথে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলিকে এক করে আকবর দিন-ই-ইলাহি তৈরি করেন। উমায়ুর কোশ্চেন, মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি ও দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা করো। উত্তর, খ্রিস্টীয় ১৬শ শতকে মুঘলরা ভারতে নতুন এক বাগান তৈরির কৌশল নিয়ে আসেন। পারস্য ও মধ্য এশিয়া থেকে মুঘলরা এই কৌশল নিয়ে আসেন। সম্রাট বাবর, জাহাঙ্গীর ও শাহজাহানের ছিল বাগানের খুব শখ। 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো। তাকে চাহারবাগ বলে। জাহাঙ্গীরের সময়ে বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়। আগ্রায়, কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন আত্মজীবনী জাহাঙ্গীর নামায়। মুঘল স্থাপত্য শিল্পের বিকাশ শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। দুর্গ, শহর, প্রাসাদ বানানোর আকবর মনোযোগী ছিলেন। এদিকে যেমন সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, আবার একই সাথে স্থাপত্য শিল্পের বিকাশও ঘটেছিল। চয়ের কোশ্চেন, বাংলার স্থাপত্য নীতির পর্যায়ক্রমিক মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? উত্তর, বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে 3টি মূল পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে 1201 থেকে 1339 খ্রিস্টাব্দ। বাংলার রাজধানী ছিল গৌড়। ত্রিবেণী জাফর খানের সমাধির ভগ্নাবশেষ এবং বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া এক সময়ের কোনো স্থাপত্যই আজ আর নেই। দ্বিতীয় পর্যায়ের 1339 থেকে 1442 খ্রিস্টাব্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হল পান্ডুয়ার সিকন্দর শাহের বানানো আদিনা মসজিদ। এছাড়া হুগলি জেলায় ছোট পান্ডুয়ার মিনার ও মসজিদ এবং গৌড়ের শেখ আকি সিরাজের সমাধি এই পর্যায়ের আরও কিছু উল্লেখযোগ্য স্থাপত্য। তৃতীয় পর্যায়ে 1442 থেকে 1539 খ্রিস্টাব্দ। বাংলায় ইন্দো ইসলামী রীতির স্থাপত্য শিল্প সবচেয়ে উন্নত হয়। পান্ডুয়ায় সুলতান জালালউদ্দিন মাহমুদ শাহের সমাধি বা একলাখি সমাধি ছিল এই ধাঁচের সেরা নিদর্শন। 6 নম্বর, মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহের কী ভূমিকা ছিল? উত্তর, সুলতানি চিত্রশিল্পের ধারা মুঘল যুগে আরও পরিণত ও উন্নত হয়। বইতে ছবি আঁকা বা অলঙ্করণ সম্রাট বাবরের সময়ে দেখা যায়। এ ব্যাপারে সম্রাট হুমায়ুনেরও খুব উৎসাহ ছিল। সম্রাট আকবরের সময়ে ছোট ছবি বা মিনিয়েচার দিয়ে বই সাজানো হতো, যেমন তুতিনামা, রজমনামা ইত্যাদি। মিনিয়েচারকে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। বই অলঙ্কারের পাশাপাশি প্রতিচ্ছবি আঁকাও আকবরের থেকে শুরু হয়। আকবরের আমলে বহু চিত্রকর পরিচিতি পান। প্রতি সপ্তাহে দারোগা ও কেরানিরা সমস্ত চিত্রকারদের ছবি বাদশাহকে দেখাতো। তিনি শিল্পীর গুণের বিচার করে পুরস্কার ঘোষণা করতেন বা মাস মাইনে বাড়িয়ে দিতেন। জাহাঙ্গীরের আমলে তা আরও উন্নত হয়। সে সময় থেকে ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ছবিতে বাস্তবতা ও প্রকৃতিবাদ এর ছাপ স্পষ্ট হতে থাকে। সম্রাট জাহাঙ্গীরের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন। তাতে বোঝা যেত কোন ছবি কার আঁকা। বাদশাহী বা অভিজাত নারীরা অনেকেই ছবি আঁকার ব্যাপারে উৎসাহী ছিলেন, তবে বাইরের শিল্পীদের দিয়ে অন্দরমহলের মহিলাদের ছবি আঁকানোর রেওয়াজ খুব বেশি ছিল না। নাদিরা বানু, সাহিফা বানুর মতো মুঘল নারীরা নিজেরাও ছবি আঁকতেন। সম্রাট শাহজাহানের সময়ে ছবির মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতি ব্যবহার শুরু হয়। পাতশাহনামা গ্রন্থে অলঙ্করণ এই সময়ে বিখ্যাত কাজ। এই সব ছবিগুলি শিল্প হিসেবে অসাধারণ। পাশাপাশি এই ছবিগুলি সমকালীন ইতিহাসের উপাদানও হয়ে উঠেছে। শাহজাহানের পর মুঘল চিত্রশিল্পের উন্নতি খুব একটা দেখা যায় না। জয়ের কোশ্চেন, মধ্যযুগের ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। উত্তর, মধ্যযুগের ভারতে ফার্সি সাহিত্যের শুরু সুলতানির শাসনের হাত ধরে। 10ম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে, সম্ভবত তখন থেকেই ফার্সির প্রচলন ঘটে। কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। ফার্সি ভাষায় ও সাহিত্যের বিকাশে খলজি যুগের অবদানও ছিল গুরুত্বপূর্ণ। এই সময় লাহোর শহর হয়ে ওঠে ফার্সি ভাষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। সে সময় ফার্সি সাহিত্যিক ও দার্শনিকদের মধ্যে আমির খসরু ছিলেন সবচেয়ে বিখ্যাত। খসরু ফার্সি সাহিত্যের এক নতুন রচনা শৈলী সবক-ই-হিন্দ এর আবিষ্কারক। সারা জীবন তিনি ফার্সি কাব্য লেখার নানা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। এ সময়ের ইতিহাস লেখার ক্ষেত্রে ফার্সি হয়ে ওঠে অতি পছন্দের ভাষা। মধ্যযুগে বহু রচনা মূল সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করা হয়। এই ধারার প্রথম লেখক ছিলেন জিয়া নকশাবি। ফার্সিতে অনুবাদের রেওয়াজ সমানভাবে। শেষ কোশ্চেন, সুলতানি ও মুঘল
আমলে সামরিক ও কৃষি প্রযুক্তিতে কী কী পরিবর্তন দেখা দিয়েছিল বলে তোমার মনে হয়? উত্তর, সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এই যুগ বড় রকমের একটা বদল দেখা যায়। চতুর্দশ শতকের প্রথমার্ধে বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র চীন থেকে মঙ্গোলদের হাত ঘুরে প্রথমে ভারতে এসে পৌঁছায়। পরে ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার। পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে চীন ও মামেলুক শাসিত মিশর থেকে বন্দুকের প্রযুক্তি আসে ভারতে। ষোড়শ শতকের গোড়ার দিকে পর্তুগিজরা এই প্রযুক্তি দক্ষিণ ভারতে ছড়িয়ে দেয়। এই সময় কাছাকাছি মোগলরা ও উত্তর ভারতে যুদ্ধে ব্যাপক হারে বন্দুক ও কামানের ব্যবহার চালু করে। ঘোড়ায় চড়ে যুদ্ধের সময় সৈনিকের পা রাখার পাদানি বা রেবকাবের ব্যবহার তুর্কি বাহিনীকে বাড়তি সুবিধা দেয়। অল্প সময়ের মধ্যে এই সামরিক প্রযুক্তি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কৃষি, ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে পারসি চক্র বা সাকিয়া। মাপের জলাধার খনন করে তার থেকে ছোট নালা বা খালের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হতো। সপ্তম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতির যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলি এখানেই শেষ হলো। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।